হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগতম সাকসেস বাস ইউটিউব চ্যানেলে। গত ক্লাসে ইংলিশটাকে আমরা যেখানে এন্ড করেছিলাম সেখান থেকে আজ আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। তো চলো, একদমই দেরি না করে আমরা সোজাসুজি আমাদের আজকের যে লেসন বা সেশন সেটাকে শুরু করি। তো গত ক্লাসে আমরা এন্ড করেছিলাম পজেশন, অর্থাৎ আমরা কেসটাকে ডিসক্রাইব করছিলাম। সেখানে আমরা দেখলাম কেস 4 প্রকার: সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস অ্যান্ড ভোকেটিভ কেস। সেই পজিটিভ কেস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছিলাম। এবার সেটাকে আমাদেরকে এনহ্যান্স করতে হবে, অর্থাৎ সেখান থেকে আমাদেরকে আগে বাড়তে হবে। তো পজিটিভ কেস যখন আমরা আলোচনা করি তখন আমরা দেখেছিলাম যে অ্যাপোস্ট্রফি এস এর ইউজেস বা ব্যবহার। তো অ্যাপোস্ট্রফি এস যখন আমরা ব্যবহার শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে লিভিং নাউনের সঙ্গে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি, কিন্তু নন লিভিং এর সাথে আমরা কিন্তু সেই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? অপের ইউজেস করতে হয়। যেমন এক্সাম্পল আমরা কি করেছিলাম? আমরা বলেছিলাম রবিনস ফাদার। এর মতলব তো রবিনের বাবা, অর্থাৎ রবিনের সঙ্গে তার ফাদারের কি রিলেশন সেটা শো করছে। কিন্তু কি আমরা এটা বলতে পেরেছিলাম? চেয়ার্স, লেগ? না, ডেফিনেটলি এটা বলতে পারিনি, কারণ এটা নন লিভিং নাউন। ওকে, নন লিভিং নাউন। তো এরকে যখন আমরা কি করেছি, পজিশন শো করাতে চেয়েছি, তখন আমরা লিখেছি লেগ অফ চেয়ার। ওকে, এটা হচ্ছে সঠিক ব্যবহার। তো এই যে বিষয়টা, এটা আমরা জেনেছিলাম। আজ আমাদেরকে যেটা জানতে হবে যে এই যে আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করছি, এই অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার কোথায় কোথায় করা যায় এবং কিভাবে করা যায়, এটা সম্পর্কে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। তো এটা ব্যবহার করতে গিয়ে আমরা নতুন আরেকটা জিনিস যেটা শিখতে পারি সেটা হচ্ছে হিসিং সাউন্ড বা এস এর হিসিং সাউন্ড বলতে আমরা কি বুঝি সেটা। যেমন এটাকে যদি আমি এক্সাম্পলের সঙ্গে বোঝাতে চাই, এখানে আমরা লিখেছি রবিনস ফাদার, এটা তো গ্রামাটিক্যালি পুরোপুরি ফিট। বাট যদি আমি লিখতাম পরার্স ফাদার, তবে কি এটা গ্রামাটিক্যালি ফিট হতো বা ঠিক হতো? কারণ আমরা জানি আমরা শিখছি কি, আমরা শিখছি ফাংশনাল ইউজেস। তবে কিন্তু এইটা গ্রামাটিক্যালি আনফিট, অর্থাৎ ইরর দেখা দিত। কেন ইরর দেখা দিত? কারণ এখানে যখন আমি পরাস বলছি তখন কিন্তু একবার এস এর উচ্চারণ হয়ে গেছে। এবার এটাকে তুমি সঠিকভাবে উচ্চারণ করো তো, পারাস পারাস, এই যে এস এর ডাবল সাউন্ড, এটাকে তুমি সঠিকভাবে উচ্চারণ করতে পারবে না। উচ্চারণ করতে গেলেও এসটাকে তোমাকে ডাবল উচ্চারণ করতে হচ্ছে, অর্থাৎ এসটাকে দুবার করে উচ্চারণ করতে হচ্ছে। অর্থাৎ একই এস, সেটা একটা এস এর ডাবল উচ্চারণের মতো হচ্ছে, যেটাকে আমরা বলি হিসিং সাউন্ড। তাহলে এই ধরনের হিসিং সাউন্ড এটাকে অ্যাভয়েড করানোর জন্য কিন্তু আমরা এই যে অ্যাপোস্ট্রফি এসটা এখানে লাগিয়েছি, এখানে সেই অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার কিন্তু আমরা করতে পারবো না। তো এখানে আমরা যে ব্যবহারটা করতে পারবো সেটা হচ্ছে যে এই যে অ্যাপোস্ট্রফি এস লিখছি সেখানে এসটাকে বাদ দিয়ে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এস এর সাইন সেটাকে আমরা ইউজ করতে পারি। তবে কিন্তু এটা গ্রামাটিক্যালি ফিট বা কারেক্ট হবে। তবে এটাকে যদি সঠিক করে লিখতে, তবে লিখতে হবে PARAS অ্যাপোস্ট্রফি ও। ওকে, এটা হচ্ছে পরেশ ফাদার, এটা কিন্তু বিলকুল ঠিক। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ হিসিং সাউন্ডের যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা কি শিখলাম? যখন কোনো ওয়ার্ড আমরা উচ্চারণ করছি, সেই ওয়ার্ড উচ্চারণের সময় যদি অ্যাট দ্য এন্ড, অর্থাৎ এন্ডিং পজিশনে এস এর উচ্চারণ আমরা পেয়ে গিয়ে থাকি, তবে কিন্তু শেষে আর এস জড়ানোর কোনো দরকার নেই, সেখানে শুধুমাত্র সাইনটাকে ইউজ করলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই ছিল আমাদের হিসিং সাউন্ড বা অ্যাপোস্ট্রফি এস এ যে হিসিং সাউন্ডের ফ্যাক্টর সেটা। এবার এই হিসিং সাউন্ডকে অ্যাভয়েড করানোর জন্য যে বিষয়টা আমরা শিখলাম, এবার সেটা এক্সাম্পলের সঙ্গে আমরা বোঝার চেষ্টা করব যে কোথায় আমাদের এস ব্যবহার করা উচিত, কোথায় আমাদের শুধুমাত্র সাইনটাকে ইউজ করা উচিত। তাহলে এখানে আমরা লিখি কয়েকটা এক্সাম্পল। ক্যান্ডিডেট, সিগনেচার, ওকে। তো এই দুটো যদি আমরা একটু ভালো করে ফলো করার চেষ্টা করি, এখানে আমরা কি দেখতে পাবো যে ক্যান্ডিডেট, এখানে সিঙ্গেল একটা ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে, ক্যান্ডিডেট সিগনেচার, অর্থাৎ একজন মাত্র ক্যান্ডিডেটের সিগনেচার। গ্রামাটিক্যালি পুরোপুরি ঠিক। এখানে ক্যান্ডিডেটসকে প্লুরাল করা হয়েছে, তার সঙ্গে যদি আমি এস আবার যোগ করি, ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেটস আবার এস, এখানে কিন্তু আমার এস এর জরুরত নেই। এখানে শুধুমাত্র ক্যান্ডিডেট লেখার পর আমাকে কি করতে হবে? শুধু সাইনটাকে ইস্তেমাল করতে হবে, ব্যবহার করতে হবে, তারপরে লিখতে হবে সিগনেচার। তাহলে এই যে বিষয়টা ছিল, এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কোথায় আমাদের কি ব্যবহার করা উচিত। তাহলে এই যে বিষয়টা হিসিং সাউন্ড, এটা কি আমরা বন্ধুরা বুঝতে পেরেছি?
তাহলে আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা কিন্তু খুবই মহত্বপূর্ণ হতে চলেছে। ধীরে 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 করে কিন্তু আমি ইংরেজিটাকে একটু হলেও বুস্ট আপ করার তোমাদের চেষ্টা করছি। তোমরা ক্লাসটাকে ডে বাই ডে ফলো করো। দেখো ছোট ছোট ক্লাস বাট কিন্তু খুবই ইম্প্যাক্ট ফেলবে তোমাদের লাইফে। কারণ এই যে ছোট ছোট বিষয়গুলো যখন তুমি জেনে যাবে তখন আস্তে আস্তে অটোমেটিক্যালি কিন্তু তোমার যে গ্রামার সেটা কিন্তু ইমপ্রুভ হতে চলে যাবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে বারবার বারবার করে দেখতে হবে। ওকে, এবার এর সঙ্গে আরেকটা এক্সাম্পল যদি আমরা ফলো করি তবে আমরা কি দেখতে পাবো যে গার্ল হোটেল। ওকে, এবার যদি বলি আমি গার্লস, এবার কিন্তু আর অ্যাপোস্ট্রোফি আছে মানে শুধুমাত্র সাইনটা হবে গার্লস হোটেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোথায় আমাদের এস ব্যবহার করতে হবে, কোথায় আমাদেরকে এস ব্যবহার করা উচিত নয়। ওকে, তো এই ছিল আমাদের হিসিং সাউন্ড বা অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহার। এইবার যখন আমরা এই পজিটিভ কেসটাকে নিয়ে আলোচনা করি, ডিসক্রাইব করি, তখন আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখা উচিত যে আমাদের কতগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো আগে থেকেই পজিশন শো করে, অর্থাৎ আগে থেকেই আমাদের অধিকারটাকে শো করে দেয়, তাকে কিন্তু আলাদা করে আবার কি করার দরকার নেই, অ্যাপোস্ট্রোফি এস এর ভিতরে আনার দরকার নেই। যেমন একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কোন কোন ওয়ার্ড রয়েছে যেগুলো আগে থেকেই পজিশন শো করে। আচ্ছা, এখানে আমি যেটা বলেছি রবিনস ফাদার, অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমি লিখি বাংলায় তবে আমি কি লিখবো? রবিনের বাবা বা পিতা, ওই তো লিখলাম। এবার এই যে রবিনের বাবা বা পিতা আমি লিখেছি, যদি আমি শুধু এই অ্যাপোস্ট্রোফি এসটা না লিখতাম তবে কি লিখতাম? রবিন বাবা। তো তাহলে এই অ্যাপোস্ট্রোফি এস এর দ্বারা কি বোঝাচ্ছে? আমার শুধুমাত্র র বা এর বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না তোমরা বলো? অবশ্যই বোঝাচ্ছে। এইবার যদি আমি লিখি ইয়োর ফাদার, ওকে, তোমার বাবা, এর মানে কি দাঁড়াচ্ছে? তোমার বাবা। ওকে, তাহলে এই যে ইয়োর ফাদার আমি লিখেছি, এটা হচ্ছে তোমার বাবা। এর সঙ্গে যদি আমি অতিরঞ্জিত করে এভাবে লিখি ইয়োর্স ফাদার, তবে কি হবে? তোমার আবার র ফাদার মানে বাবা। তাহলে এই যে ব্যাপারটা আমি লিখেছি তোমার র র, এটা কি গ্রামাটিক্যালি ফিট হলো? হলো না তো। তাহলে এই যে প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা কি করে সলভ করবো এটা তো আমাকে জানতে হবে। তাহলে এমন কতগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো আগে থেকেই পজিশন শো করে, অর্থাৎ তারা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। সেই সকল পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে কিন্তু এই যে আমরা শিখছি অ্যাপোস্ট্রোফি এস, সেটা কিন্তু ইউজেস হবে না বা ব্যবহার করা হবে না। এবার তাহলে আমাদেরকে জানতে হবে কোনটা। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ কি, বা কোন সকল ওয়ার্ড রয়েছে বা শব্দ রয়েছে যেগুলো পজিটিভ অ্যাডজেক্টিভের আয়তায় পড়ে। তো চলো এরকম কতগুলো ওয়ার্ড যেগুলো আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে জানি তাদেরকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, যাদের সঙ্গে কি হবে না, যাদের সঙ্গে কিন্তু এই অ্যাপোস্ট্রোফি এস এর ব্যবহার কিন্তু হবে না। ওকে, তো চলো সেটা একবার বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা এখন। পজিটিভ অ্যাডজেক্টিভ, ওকে, কি কি শব্দ থাকতে পারে? মাই, আওয়ার, ইয়োর, ইটস, দেয়ার। ওকে, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে আমরা বলি পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এরা কি করে? এরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয় এবং অধিকার শো করে। এবার কেন এদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলবো? আমরা জানি যে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের দোষ গুণ কোয়ালিটি এগুলো বোঝানো অ্যাডজেক্টিভের কাজ। অ্যাডজেক্টিভ সবসময় কি করে? নাউনের আগে বসে নাউনের দোষ গুণ কোয়ালিটি বিশ্লেষণ করে। তাহলে এটা যদি আমি লিখি মাই পেন, আচ্ছা পেন শব্দটা কি? নিশ্চয়ই পেন শব্দটা নাউন। এবার নাউনের আগে পজিশন কার হয়? নাউনের আগে নিশ্চয়ই ডেফিনেটলি অ্যাডজেক্টিভের পজিশন হয়। তাহলে এই যে মাই শব্দটা এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে যে শব্দটা কি করে? অ্যাডজেক্টিভের কাজ করে এবং পজিশন শো করে তাদেরকে আমরা বলি পজিটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে মাই শব্দটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, আওয়ার শব্দটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই জাতীয় যে শব্দগুলো রয়েছে এদের সঙ্গে কিন্তু আমরা এই যে অ্যাপোস্ট্রোফি এস সেটার ব্যবহার করব না। এবার কেউ যদি এমনটা লিখে থাকে, যা আমরা অ্যাপ্লিকেশন লেখার সময় বহুবার ভুল করেছি এবং স্কুলের শিক্ষক কেটে দিয়েছেন, বারবার করে কেটে দিয়েছেন, কিন্তু তখন আমরা সেভাবে এটা বুঝতে শিখিনি যে কি কারণের জন্য আমাদেরকে এটা কেটে দেওয়া হচ্ছে বা কাটা হচ্ছে। এরকম আরো অনেকবার অনেক ধরনের ভুল করেছি, যে ইয়ার্স ফেইথফুলি। বলো বন্ধুরা, এটা কি আমরা অ্যাপ্লিকেশন লেখার সময় লিখি কি লিখি না? অনেকের দ্বারা এই ভুল হয় কি হয় না? কেউ আবার এমন লেখে, ওকে, তাহলে এই যে শব্দটা আমরা লিখি ইয়ার্স ফেইথফুলি, এখানে অ্যাপোস্ট্রোফি এস তো কোনো দরকার নেই। ইয়োর মানেই তোমার বা আপনার। ওকে,
তাহলে ইয়ার্স তো লেখার দরকার নেই, ইউ আর ফেইথফুল সেটাও কিন্তু গ্রামেটিক্যালি ফিট বা কারেক্ট সেটা বলছি না, কিন্তু ইয়ার্স তো হবেই না। এখানে সাই ইস্তেমাল বা সঠিক ব্যবহার কোনটা হবে সেটা যদি কেউ জেনে থাকো সেটা কমেন্ট বক্সে জানাও, কারণ এটা প্রোনাউনের চ্যাপ্টার, যখন আমি প্রোনাউনে যাব তখন আমরা এটা বিলকুল শিখবো যে কেন এখানে ইয়ার্স হবে না বা ইয়র হবে না, কি হবে সেটা আমরা যখন আমরা প্রোনাউনে পৌঁছাবো তখন বিশ্লেষণ করব। কিন্তু এখন আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে এখানে ইয়ার্স তো হবে না, কারণ ইয়রের সঙ্গেই র রয়েছে, তাকে আবার অতিরঞ্জিত করে অধিকার শো করানোর কোনো দরকার নেই, বা শুধুমাত্র অ্যাপোস্ট্রফি হওয়ারও কোনো দরকার কিন্তু এখানে নেই। তাহলে এটা যদি আমরা এতদিন পর্যন্ত ব্যবহার করে থাকি অ্যাপ্লিকেশনে, সেটা কিন্তু আমাদের ভুল ছিল, যার কারণে কিন্তু শিক্ষক আমাদেরকে তখন অ্যাপ্লিকেশনের শেষে কেটে দিতেন। ওকে, তাহলে এই বিষয়গুলো আমাদের ধ্যান রাখতে হবে যে পজিটিভ অ্যাডজেক্টিভের পর কিন্তু কি ব্যবহার করা হবে না, তারপরে কিন্তু অ্যাপোস্ট্রফি এস যেটা আছে সেটার কিন্তু বিলকুল ইউজেস হবে না, এটা কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে। ওকে বন্ধুরা, এবার আমাদেরকে আরো কয়েকটা বিষয় এখানে জানতে হবে, সেটা হচ্ছে স্প্লিট পজিশন কি, কমন পজিশন কি। এগুলো যদি আমরা না জানি, ইংলিশ আমরা লিখবো, বলবো, পড়বো, কিন্তু তার ইটারনাল মিনিং যেটা সেটা বুঝতে আমাদের কষ্ট হবে, সঠিক যে ইউজেস সেটা জানতে কষ্ট হবে। তো এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, দেখো এগুলোকে নোট করো, খাতা পেন নিয়ে বসো, বোঝার চেষ্টা করো, ছোট্ট ছোট্ট বিষয় সেগুলোকে একটু করে নোট এবং হাইলাইট করে রাখো। যখন তুমি রিভিশন করবে দেখবে খুব তাড়াতাড়ি এটা রিভাইজ হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে সবই তোমার পরিচিত বলে মনে হবে। তো চলো আমরা এরপরে যেটা শেখার সেটা আমরা শিখে নিই, যে স্প্লিট পজিশন কি আর কমন পজিশনিং বা কি। পসেশন আর একটা আসে কমন পজিশন। পসেশন কিন্তু পসেশন, ওকে। স্প্লিট মানে কি, স্প্লিট মানে আলাদা আলাদা, আর কমন মানে দুজনেরই থাকবে, এমনটাই তো কমন হয়। কমন শব্দটা আমরা প্রত্যেকেই জানি, আর স্প্লিট আমরা করতে করতে অভ্যস্ত, কারণ যখন আমরা 9-10-এ পড়তাম তখন স্প্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সকে স্প্লিট করতে হতো, বিভক্ত করতে হতো। যখন পজিশন বা অধিকার দুজনের আলাদা আলাদা করে দেখানো হয় তখন তাকে আমরা বলি স্প্লিট পজিশন। যখন দুজন ব্যক্তির পজিশন এককভাবে দেখানো হয় তখন তাকে আমরা বলি কমন পজিশন। যেমন ধরো আমি বললাম নিহাস অ্যান্ড প্রবীরস হাউসেস। ওকে, তাহলে এই যে বিষয়টা আমি লিখেছি, এখানে কি করেছি আমি, দেখো দুটো অ্যাপোস্ট্রফি এস দুটো আলাদা আলাদা জায়গায় ব্যবহার করেছি। নিহাসের সঙ্গে আমি লিখেছি অ্যাপোস্ট্রফি, আবার প্রবীর সঙ্গে আমি ব্যবহার করেছি অ্যাপোস্ট্রফি এস। তাহলে নেহার এবং প্রবীরের বাড়ি, তাহলে এখানে নেহার যদি আলাদা একটা বাড়ি থাকে, প্রবীরের যদি আলাদা একটা বাড়ি থাকে, তাহলে বাড়ির সংখ্যা কত হচ্ছে, নিশ্চয়ই 2। আর স্প্লিট অর্থাৎ আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে তাদের দুজনের দুটো বাড়ি। তাহলে এখানে আমি হাউস ব্যবহার করবো নাকি হাউসেস ব্যবহার করবো, ডেফিনেটলি আমাকে কি ব্যবহার করতে হবে, হাউসেস ব্যবহার করতে হবে। এবার মনে করো আমি নেহা আর প্রবীরের সিঙ্গেল হাউস অর্থাৎ একটি বাড়ি বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ কমন পজিশন দুজনেরই একটারই অধিকার, তবে আমাকে লিখতে হবে নেহা অ্যান্ড প্রবীরস হাউস। ওকে, তাহলে এটা দ্বারা আমি বোঝালাম কি কমন পজিশন, আর এটা দ্বারা আমি বোঝালাম স্প্লিট পজিশন, যে দুজনের আলাদা পজিশন। তাহলে আশা করি তোমাদের এটা বুঝতে আর কোনো কষ্ট নেই যে স্প্লিট পজিশন কি আর কমন পজিশন কি। ওকে, তাহলে যখন দুজন ব্যক্তির একই পজিশন অর্থাৎ কোনো একটা বিষয়ের উপরে এককভাবে অধিকার থাকবে তখন তাকে আমরা কমন পজিশন রাখবো। আর কমন পজিশনের ক্ষেত্রে সেকেন্ড যে নাউনটা হবে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হবে, আর স্প্লিট পজিশনের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট নাউন প্লাস সেকেন্ড নাউন দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা করে আমরা কি ব্যবহার করব, আমরা অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করব। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো কষ্ট নেই। আর সত্যি আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এটাকে শেয়ার করো, তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট বলতে পারো। ওকে, তো এটা আমরা দেখলাম কি স্প্লিট পজিশন এবং কমন পজিশন। তো চলো আরো দুই একটা এক্সাম্পল যদি আমরা তুলে নিই স্প্লিট পজিশন আর কমন পজিশনের, তবে তোমাদের সেটা বুঝতে সহজ হবে। ওকে, এইবার এমন কি হতে পারে না যে দুজন ব্যক্তি তাদের পজিশন এক, কিন্তু তাদের যে ইজ হাউস বা বাড়ি তাদের সংখ্যা ডাবল বা অনেক বেশি, হতে পারে কি পারে না, অবশ্যই হতে পারে। তাহলে এটাকে যদি কোনো কেউ এইভাবে মনে করে যে নেহা অ্যান্ড প্রবীরস হাউসেস, তবে সেটাও কিন্তু যে ভুল হবে বা এরর হবে সেটা কিন্তু নয়। এর দ্বারা বোঝাচ্ছে এদের দুজনের তো একটা বাড়ি, সেই সঙ্গে সঙ্গে অনেকগুলো বাড়ি, যাতে দুজনের পজিশন রয়েছে বা অধিকার কিন্তু রয়েছে। ওকে, তাহলে এটাও সম্ভব, এটাও সম্ভব। এবার এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে
কমন পজিশন স্প্লিট পজিশন জানার পর আমাদেরকে বুঝতে হবে যে এরপরে যে নাউন বা প্রোনাউন বা কি ব্যবহার করা হবে, সিঙ্গুলার নাউন না আনকাউন্টেবল নাউন নাকি কাউন্টেবল নাউন, এই বিষয়টাকে আমাদেরকে একবার কি করতে হবে, ধ্যান দিতে হবে। ওকে, এবার এই প্রসঙ্গে একটা বিষয় যেটা বারবার আসে সেটা হচ্ছে যে এটা একটা বিভ্রান্তিকর কোশ্চেন তোমরা বলতে পারো, কিন্তু পাজলিং সেই সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিংও। তো চলো এখানে একটা এক্সাম্পল আমরা দেখি। নেহা অ্যান্ড দীপিকাস হাজব্যান্ড। ওকে, আরেকটা এক্সাম্পল লিখছি, নেহাস অ্যান্ড দীপিকাস হাজব্যান্ড। ওকে, এখানে দুটো কোশ্চেন কিন্তু অলরেডি নোট করা হয়ে গেছে। তো বলো তো তোমরা যে এখানে প্রথম কোশ্চেনটা ঠিক নাকি সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে সেটা ঠিক, অর্থাৎ 1 নম্বর যে এক্সাম্পল রয়েছে সেটা ঠিক নাকি 2 নম্বর এক্সাম্পল রয়েছে সেটা ঠিক। নিহাস, এখানে লেখা আছে নেহা অ্যান্ড দীপিকাস হাজব্যান্ড, নিহাস অ্যান্ড দীপিকাস হাজব্যান্ড। ওকে, বলো এখানে কোন কোশ্চেনটা ঠিক আর কোন কোশ্চেনটা ভুল, বলো 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 দেখি। এই পর্যন্ত পড়ার পর কাদের কতটা জ্ঞান উপলব্ধ হয়েছে, কে কতটা বুঝতে শিখেছো। দেখো, প্রথম কোশ্চেনটা বলা আছে নেহা অ্যান্ড দীপিকাস হাজব্যান্ড, অর্থাৎ এটাকে যদি আমি কমন পজিশন রাখি অর্থাৎ দুজনের অধিকার থেকে, তখন কিন্তু আমি লাস্টে গিয়ে অর্থাৎ সেকেন্ড নাউনের সঙ্গে কি করি, অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করি। অর্থাৎ এটা কমন পজিশন শো করেছে, নেহা অ্যান্ড দীপিকাস হাজব্যান্ড, অর্থাৎ নেহা আর দীপিকার একটি মাত্র হাজব্যান্ড। এবার তুমি বলো আমাদের ইন্ডিয়ানস যে কাস্টমস অর্থাৎ প্রথা, সেখানে কি দু ব্যক্তির একটা হাজব্যান্ড থাকা এটার স্বীকৃতি আছে? এটা কি মোরালি অ্যাকসেপ্টেড? ডেফিনেটলি নট। এখন পরিবেশ পরিস্থিতির ভেদে আমরা দেখতে পাই যে এক ব্যক্তির দুজন স্ত্রী থাকে, সেটাই গেছে, কিন্তু এটা মোরালি বা সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়, এখনো পর্যন্ত ভারত সরকার দ্বারা এটা স্বীকৃত নয়। তো এই যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটু ইরর রয়েছে, অর্থাৎ নেহা অ্যান্ড দীপিকাস কিন্তু কি হবে, সেখানে একজন হাজব্যান্ড কিন্তু থাকা পসিবল নয়, অর্থাৎ এখানে আলাদা আলাদা হাজব্যান্ডকে শো করে। তাহলে এটা যদি কি হয়, এটা যদি আমাকে আলাদা আলাদা শো করাতে হয়, তবে কিন্তু এখানে নেহাসের সঙ্গে আমাকে কি করতে হবে, নেহাসের সঙ্গে আমাকে করতে হবে অ্যাপোস্ট্রোফি, তবে কিন্তু এটা বিষয় আলাদা হয়ে গেল যে নেহা এবং দীপিকার আলাদা আলাদা হাজব্যান্ড, অর্থাৎ এটা স্প্লিট পজিশন। ওকে, এবার সেকেন্ড যা কোশ্চেন রয়েছে, নিহাস অ্যান্ড দীপিকাস হাজব্যান্ড, তাহলে এই যে বিষয়টা এখানে কিন্তু নিহাস অ্যান্ড দীপিকাস হাজব্যান্ড এটা আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ার হয়েছে। তাহলে নেহা এবং দীপিকার কিন্তু আলাদা আলাদা হাজব্যান্ড রয়েছে, তাহলে হাজব্যান্ড একজন নয়, হাজব্যান্ড নিশ্চয়ই দুজনে দুটো হবে, তো এখানে হাজব্যান্ডসকে আমরা কি করে দেবো, প্লুরাল। তাহলে নেহাস অ্যান্ড দীপিকাস হাজব্যান্ড, এটা হচ্ছে বিলকুল একদম কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে যে হাজব্যান্ড ছিল সেটাকে প্লুরাল করতে হবে, নেহাস অ্যান্ড দীপিকাস হাজব্যান্ড, অর্থাৎ নেহার আলাদা হাজব্যান্ড আর দীপিকার আলাদা হাজব্যান্ড। ওকে, আশা করি এই পর্যন্ত বোঝা গেল সবার, কারো কোনো প্রবলেম নেই, ক্লিয়ার হয়েছে, পরিষ্কার সবার। তো এটা যদি আমরা বুঝে থাকি, এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে নাউন কম্পাউন্ড। ওকে, এরপরে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের জানতে হবে নাউন কম্পাউন্ড। তো চলো পরের স্লাইডে আমরা যাই আর শিখি আমরা নাউন কম্পাউন্ড কি। দেখো এখানে কিন্তু ক্লাস একদম রুট লেভেল থেকে, জিরো থেকে আস্তে আস্তে ধরে ধরে সামনের দিকে এগোনো হচ্ছে, কেউ খুব বেশি ব্যস্ত হয়েও না, একটু ধৈর্য ধরো। এরপরে যখন আমরা কি করব, কোশ্চেন প্র্যাকটিস করব না, তখন দেখবে সত্যি তোমাদের ভালো লাগবে যে না, আমরা যে ক্লাসগুলো করেছি সেটা সত্যি ফ্রুটফুল হয়েছে। সরি, এবার আসি নাউন কম্পাউন্ডে। নাউন কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি? নাউন কম্পাউন্ড হচ্ছে কয়েকটা অর্ড এর মিলিত রূপ, যার দ্বারা নতুন যে অর্ড সেটা ফরমেশন করা হয়, সেই সঙ্গে সঙ্গে তার নিউলি মিনিং অর্থাৎ নতুন ধরনের মিনিং কিন্তু সে অর্জন করে থাকে। যেমন একটা এক্সাম্পল আমি এখানে লিখি, ব্রাদার ইন ল। আশা করি এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি সকলে পরিচিত। তাহলে এখানে দেখো তিনটে শব্দ কিন্তু একসঙ্গে অ্যাডজাস্ট করে এই নাউনটা তৈরি করা হয়েছে, একে আমরা বলবো নাউন কম্পাউন্ড। অর্থাৎ ব্রাদার ইন ল এর মিনিং তোমরা কম বেশি সকলেই জানো এর মিনিং কি। তাহলে এই যে শব্দটা এটা কিন্তু একটা নাউন কম্পাউন্ডের এক্সাম্পল। এবার এখানে আমরা এটা কেন পড়ছি স্যার, এখানে আমরা কেন জানতে চাইছি এটা, কারণ আমরা শিখছি পজিশন, তার ভিতরে আপনি নাউন কম্পাউন্ড নিয়ে আসছেন। এখানে নাউন কম্পাউন্ড আলোচনা করার একটাই মূল উদ্দেশ্য, যখন কোনো নাউন কম্পাউন্ড তোমার এক্সাম হলে এসে যাবে এবং এটাকে পজিশন শো করাতে হবে, তবে তো সবার শেষে গিয়ে কি করতে হবে, অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করতে হবে, ঠিক আছে, পজিশন শো করানোর জন্য। কিন্তু এই নাউন কম্পাউন্ডকে যদি প্লুরাল করতে হয়, তবে মূল শব্দের সঙ্গে এস বা ইএস কিন্তু তোমাকে যোগ করতে হবে। মূল শব্দ কি, এখানে ব্রাদার ইন ল, এই শব্দের ভিতর মূল শব্দ হচ্ছে ব্রাদার, অর্থাৎ ভাই। অর্থাৎ এটাকে যদি আমি কি করি, এটাকে প্লুরাল করি, তোমাকে কি করতে হবে,
ব্রাদার্স, এখানে কি করতে হবে আমাকে? এস বা ইয়েস যোগ করতে হবে, ব্রাদার্স ইন ল করতে হবে, ব্রাদার্স ইন ল। ওকে, এবার এটাকে যদি আমাকে পজিশন করতে হবে, পজিটিভ শো করতে হবে, তবে আমাকে কি করতে হবে? তবে আমাকে করতে হবে ব্রাদার, ব্রাদার ইন লস। ওকে, তাহলে এই যে বিষয়টা, এটা তোমাদেরকে ধ্যান রাখতে হবে যে নাউন কম্পাউন্ডের ক্ষেত্রে যখন আমরা কি করব, যখন আমরা করব প্লুরাল, তখন আমাকে মেইন শব্দের সঙ্গে, মেইন ওয়ার্ড এর সঙ্গে কি করতে হবে? এস অথবা ইএস যোগ করতে হবে, ওকে। আর যখন আমরা কি করব, যখন আমরা এটাকে কি করব, পজিশন দেখাবো, পজিটিভ করব, তখন কিন্তু আমাকে কি করতে হবে? লাস্ট অথবা এন্ড অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। ওকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে ব্রাদার ইন লস, এটাকে আমরা কি করব, যখন প্লুরাল করব তখন করতে হবে ব্রাদার্স ইন লস। ওকে, এবার এরকম আরেকটা এক্সাম্পল যদি করি তবে কিন্তু এটা আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। ওকে, এই শব্দটা আমরা কম বেশি সবাই শুনেছি। তো এটাকে যদি আমাকে প্লুরাল করতে বলে তবে আমাকে কি করতে হবে? তবে লিখতে হবে মেম্বার্স অফ পার্লামেন্ট, মেম্বার্স অফ পার্লামেন্ট। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আরেকটা এক্সাম্পল যে মেম্বার অফ পার্লামেন্ট, তাকে যদি আমি প্লুরাল করি করতে আমাকে মেম্বার্স অফ পার্লামেন্ট, ভুলেও কিন্তু এটা করা যাবে না, মেম্বার অফ পার্লামেন্টস। মেম্বার অফ পার্লামেন্টস যখনই করবে তখন কিন্তু এটা কি হয়ে যাবে? ভুল। যদি আমি মেম্বার অফ পার্লামেন্টস করি, অর্থাৎ শেষে গিয়ে এস বা ইয়েস যোগ করা যাবে না। পজিশনের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে শেষে গিয়ে আমরা এস যোগ করব, বাট যখন আমরা প্লুরাল করব মেইন শব্দের সঙ্গে আমাকে এস বা ইয়েস যোগ করতে হবে, তবে সেটা কি হবে? তবে সেটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হবে। তো আমরা এখানে শিখলাম কি? এখানে আমরা শিখলাম নাউন কম্পাউন্ড। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ক্লাসটা দেখছো বা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখো, তো তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ এটাকে শেয়ার করো আর আমাদের সঙ্গে জুড়ে থাকো, যাতে করে আমরা আরো বেশি তোমাদের জন্য অনুপ্রাণিত হয়ে কাজ করতে পারি। তো আজকে আমরা শিখলাম নাউন পজিশন কি, সেই সঙ্গে সঙ্গে নাউন কম্পাউন্ড কি। আগলে ক্লাসে আমরা নাউন ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব এবং ক্লাসটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আর মাত্র দুটো ক্লাস বাকি আছে, যা করার পর আমরা কি করব? প্র্যাকটিস সেশন, অর্থাৎ নাউনের উপরে এতদিন পর্যন্ত যে কমান্ড আমরা নিয়েছি বা অর্জন করেছি তার উপর আমরা প্র্যাকটিস করব। তো দেখা হবে আগামী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।